1987-এ মুক্তি পাওয়া প্রেডিডেটর সিনেমাটি মহাকাশ থেকে আসা এক হত্যাকারী ক্রিয়েচারকে কেন্দ্র করে, যার মহাকাশযান পৃথিবীর এক জঙ্গলে শাটল স্থাপন করে। তবে যে জঙ্গলের মধ্যে সেই হত্যাকারী ক্রিয়েচারটি তার শাটল স্থাপন করেছে, সেখানে কিছু জঙ্গি দল ক্যাবিনেট মন্ত্রীকে কিডন্যাপ করে রেখেছে। যুদ্ধফেরত প্রচণ্ড বাহুবলযুক্ত ডাচ নামক এক সৈনিক ভিয়েতনাম যুদ্ধের তার পুরাতন মিত্র ডিলন এবং তার অভিজাত আধা সামরিক উদ্ধারকারী দল ক্যাবিনেট মন্ত্রীকে টেরোরিস্টদের হাত থেকে উদ্ধার করার দায়িত্ব পায়। দুর্ভাগ্যবশত তাদের সামনা জঙ্গলের শাটল স্থাপনকারী সেই হত্যাকারী প্রাণীর সাথে হয়ে যায়। তারা ক্যাবিনেট মন্ত্রীকে কিভাবে উদ্ধার করবে এবং তারা নিজেদের জীবনই বা কিভাবে বাঁচাবে, সেটি এই সিনেমাতে দেখার বিষয়। 1987-এ মুক্তি পাওয়া প্রেডিডেটর সিনেমাটির IMDb রেটিং 8.7 আউট অফ 10। এবার সম্পূর্ণ সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা মহাবিশ্বের মধ্যে দ্রুত গতিসম্পন্ন একটি ইউএফও দেখতে পাই, যেটি পৃথিবীর পাশ দিয়ে খুবই দ্রুত গতিতে যাচ্ছিল। বিশালাকার ইউএফওর একটি অংশ সৌরজগতের মধ্যে আলাদা হয়ে গিয়ে পৃথিবীর এক প্রান্তে শাটল স্থাপন করে। এর পরবর্তী দৃশ্যে আমরা এক আর্মি ক্যাম্প দেখতে পাই, যেখানে আমরা গল্পের মুখ্য চরিত্র ডাচ নামক এক দুর্ধর্ষ অবসর সৈনিককে দেখতে পাই। ডাচকে সেখানকার জেনারেল এক বিশেষ কাজের উদ্দেশ্যে ডেকে পাঠায়। জেনারেল ডাচকে বলে তাদের এক মিনিস্টারকে কিছু টেরোরিস্ট জঙ্গলের মধ্যে কিডন্যাপ করে রেখেছে। ডাচ জেনারেলকে বলেন এই কাজের জন্য তাদের আরো কিছু আর্মির প্রয়োজন পড়বে। তখনই পেছন থেকে এক ব্যক্তির আওয়াজ আসে, ডাচ এই কাজের জন্য তুমি সেরা। ডাচ সেই আওয়াজটি শুনে পেছনে ঘুরে তাকায়। আমরা জানতে পারি ডাচকে পেছন থেকে আওয়াজ দেওয়া সেই ব্যক্তিটির নাম ডেলেন। ডিলেন ডাচের পুরাতন এক বন্ধু। তারা দুইজন একসাথে ভিয়েতনামের এক যুদ্ধ করেছিল। ডাচ তার পুরাতন বন্ধুকে দেখতে পেয়ে সেই মিশনের উদ্দেশ্যে রাজি হয়ে যায়। ডাচ, ডিলন ও কিছু আর্মিদেরকে নিয়ে হেলিকপ্টারে করে সেই জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে সেই মিনিস্টারকে কিডন্যাপ করে রাখা হয়েছে। জঙ্গলে কিছু দূরে এগিয়ে যাবার পর তারা একটি হেলিকপ্টারকে দেখতে পায়, যেটি একটি গাছের সাথে ক্র্যাশ খেয়ে সেখানে আটকে ছিল। কিছুক্ষণ তদন্ত করার পর তারা জানতে পারে এটি একটি গোয়েন্দা হেলিকপ্টার ছিল, যেটি তাদের উপর এতক্ষণ নজর রাখছিল। তবে সন্ত্রাসী দল সেই হেলিকপ্টারের উপর গুলি বর্ষণ করে সেটি ধ্বংস করে ফেলেছে। তারা সেখানে কতগুলো মৃত লাশ দেখতে পায়। আমরা দেখতে পাই সেই লাশগুলো শরীর থেকে সমস্ত চামড়া ছিলে ফেলা হয়েছে ও সেগুলোকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ডাচ তার সেনাদের উপর এমন নির্মমভাবে অত্যাচার করা দেখে প্রচন্ড রেগে যায়। সে প্রতিজ্ঞা করে সে এমন নির্মম হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে। এখানে আমরা দেখতে পাই কোনো এক অদ্ভুত ক্রিয়েচার তাদের উপর নজর রাখছে। ডাচ ও তার টিম সেই সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছে যায়। আমরা দেখতে পাই সেখানে বহু লোকেদের সন্ত্রাসীরা বন্দী করে রেখেছে। ডাচ তার বায়নোকুলারের সাহায্যে দেখতে পায় সেখানে উপস্থিত এক টেরোরিস্ট একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। সেখানে নিরীহ মানুষদের উপর প্রচুর অত্যাচার চলছিল। ডাচ এই দৃশ্য সহ্য করতে পারে না। ডাচ সেখানে গুলিবর্ষণ শুরু করে। গোলাগুলি ও বিস্ফোরণের আঘাতে সমস্ত সন্ত্রাসীরা মারা যায়। আমরা দেখতে পাই সেখানে এক মহিলা সন্ত্রাসী উপস্থিত ছিল, তবে ডাচ তাকে হত্যা করে না। সে তাকে বন্দী করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে বন্দী হয়ে থাকা নিরীহ লোকেদের মুক্ত করে দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কিডন্যাপ হওয়া সেই প্রেসিডেন্টের সন্ধান পায় না। ডাচ বুঝে যায় যে তাকে মিথ্যে কথা বলে এই মিশনের সাথে সংযুক্ত করা হয়েছে। জেনারেল ডাচকে মিথ্যে কথা বলে এই মিশনের সাথে সংযুক্ত করেছে, কারণ এখানে উপস্থিত টেরোরিস্ট সদস্যরা বেশ কয়েকবার জেনারেল ও তার আর্মিদের উপর আক্রমণ করেছিল। আর জেনারেল খুব ভালোভাবেই জানতেন যে একমাত্র ডাচই তাদেরকে এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারবে। ধ্বংস হয়ে যাওয়া ক্যাম্পের ভেতরে তারা কিছু প্রয়োজনীয় কাগজপত্র পায়। ডাচ রাগের মাথায় তার বন্ধুকে বলে সে এই কাজ আর করতে চায় না। তাকে ছল করে কেন এই মিশনের সাথে সংযুক্ত করা হলো। উত্তরে ডাচের বন্ধু ডিলেন তাকে বলে এই মিশনে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা বহু নিরীহ লোকেদের সাহায্য করতে পেরেছে, আর এখানে পাওয়া ডকুমেন্টস দ্বারা তারা পালিয়ে বেড়ানো সেই টেরোরিস্টদেরকেও খুঁজে বের করবে। ডাচ ও তার টিম সেখানে উপস্থিত সমস্ত অস্ত্র সামগ্রী সংগ্রহ করে সেখান থেকে রওনা দেয়। তারা তাদের সাথে বেঁচে যাওয়া সেই সন্ত্রাসী মেয়েটিকেও নিয়ে যায়। কিছু দূরে যাবার পর ডাচের টিমের একজন তাদেরকে বলে যে কিছু একটা তাদের উপর নজর রাখছে। তাদের কথোপকথন চলছিল। এরই মাঝে সেখানে উপস্থিত সেই সন্ত্রাসী মেয়েটি পালাবার চেষ্টা করে, কিন্তু সেখানে উপস্থিত ডাচের টিমের এক সৈনিক তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আমরা সেই ক্রিয়েচারটিকে সেখানে দেখতে পাই, যে তার হাতের সাহায্যে বিশেষ কিছু নিক্ষেপ করে, যার আঘাতে সেখানে উপস্থিত এক সৈনিক মারা যায়। মারা যাওয়া সেই সৈনিকের রক্তাক্ত মৃতদেহ অদৃশ্য ক্রিয়েচারটি সেখান থেকে নিয়ে চলে যায়। ডাচ ও তার সাথীরা সেই অদ্ভুত ক্রিয়েচারটির পিছু নিতে শুরু করে। পিছু করতে করতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায়
যেখানে তারা আরও কিছু মৃতদেহ ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। আমরা দেখতে পাই তাদের টিমের এক সদস্যকে সেই অদৃশ্য ক্রিয়েচারটি তেজস্ক্রিয় লেজার রশ্মি নিক্ষেপ করে মেরে ফেলে। ডাচ ও তার টিমের সদস্যরা প্রথমবারের মতো হত্যাকারী ক্রিয়েচারটির জ্বলে ওঠা চোখ দুটি দেখতে পায়। তারা তাকে লক্ষ্য করে সেখানে গুলিবর্ষণ শুরু করে। অনেক বেশি পরিমাণে গুলিবর্ষণ করার কারণে কতগুলো গুলি সেই প্রাণীটির শরীরের মধ্যে গেঁথে যায়। তবে সেই প্রাণীটি তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডাচ ও তার টিমের লোকেরা সিদ্ধান্ত নেয় তারা সেই অদৃশ্য প্রাণীটিকে হত্যা করবে। তারা সম্পূর্ণ জঙ্গলে ফাঁদ তৈরি করার পরিকল্পনা করে। আমরা দেখতে পাই ডাচ ও তার টিম সমস্ত জঙ্গলে ফাঁদ তৈরি করে ফেলে আর অপেক্ষা করতে শুরু করে যে কখন সেই প্রাণীটি ফাঁদের মধ্যে পড়বে। বহু সময় পেরিয়ে যায়, তবে তারা সেই প্রাণীটিকে দ্বিতীয়বার আর দেখতে পায় না। ডাচ সেই প্রাণীটিকে খুঁজে বের করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই এক অদৃশ্য প্রাণী সেই ফাঁদের মধ্যে ধরা পড়ে। এটি ছিল সেই হত্যাকারী ক্রিয়েচারটি। তবে ফাঁদের মধ্যে বন্দী অবস্থাতেই সেই ক্রিয়েচারটি লেজার রশ্মি নিক্ষেপ করতে শুরু করে। তেজস্ক্রিয় লেজার রশ্মির কারণে ফাঁদটি ছিঁড়ে যায়। হত্যাকারী সেই প্রাণীটি মুক্ত হয়ে যায় ও নিজেকে অদৃশ্য করে ফেলে। সেখানে উপস্থিত একটি ফাঁদ ডাচের টিমের একজন আর্মিকে গুরুতর আহত করে ফেলে। ডাচের বন্ধু ডিলেন ও সেখানে উপস্থিত আরেকজন আর্মি সেই ক্রিয়েচারটিকে পালিয়ে যেতে দেখতে পায়। তারা দুজন মিলে সেই প্রাণীটির পিছু নিতে শুরু করে। অন্যদিকে ডাচ আহত হয়ে যাওয়া সেই আর্মির কাছে যায়। ডিলেন ও সেই আর্মি সেই অদ্ভুত ক্রিয়েচারটির সন্ধান পেয়ে যায়। আর্মি ডিলেনকে সেখানে নজর রাখতে বলে ও সে নিজের সামনে গিয়ে সেই প্রাণীটিকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত সেই ক্রিয়েচারটি তাকে দেখে ফেলে। ক্রিয়েচারটি সেই আর্মিকে মেরে ফেলে। এদিকে ডাচ ও তার টিম সেই আহত হয়ে যাওয়া আর্মিকে নিয়ে পালাতে শুরু করে। পালিয়ে যাবার এক পর্যায়ে তারা একটি চিৎকার শুনতে পায়। আমরা জানতে পারি হত্যাকারী সেই ক্রিয়েচারটি ডাচের বন্ধু ডিলেনকেও মেরে ফেলেছে। আমরা দেখতে পাই অতি দ্রুত গতিতে এসে সেই ক্রিয়েচারটি ডাচের টিমের আরেকজন সদস্যকে মেরে ফেলে। ডাচ আহত হওয়া আর্মিকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। তবে সেই ক্রিয়েচারটি তার লেজার রশ্মির সাহায্যে আহত অবস্থায় থাকা আর্মিকে মেরে ফেলে। ডাচ তার হাতের মধ্যে থাকা মেশিন গানের সাহায্যে দ্রুত গুলিবর্ষণ শুরু করে। তবে আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটিও ডাচের দিকে লেজার নিক্ষেপ করে। লেজারের আঘাতে ডাচের হাতে থাকা সেই অস্ত্রটি পড়ে যায়। ডাচও আহত অবস্থায় মাটির মধ্যে পড়ে যায়। সে সেই মেয়েটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আহত ডাচ কোনো মতো সেখান থেকে উঠে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটিও নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ডাচ কর্দমাক্ত অবস্থায় নদীর কিনারায় উঠে বসে। ক্রিয়েচারটিও সেখানে চলে আসে। তবে কর্দমাক্ত অবস্থায় থাকা ডাচকে সেই ক্রিয়েচারটি দেখতে পায় না। ডাচ বুঝতে পারে তার শরীরে কাদা লেগে থাকার কারণে সেই ক্রিয়েচারটি তাকে দেখতে পাচ্ছে না। সে প্রতিশোধ নেবার এক নতুন পরিকল্পনা গ্রহণ করে। সে এক নতুন ফাঁদ তৈরি করে। এরপর মশাল হাতে নিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে করে সেই হত্যাকারী ক্রিয়েচারটি তার দিকে ছুটে আসে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি সেখানে চলে আসে। তবে সে ডাচকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার হাতে থাকা সেই জ্বলন্ত মশালটিকে সে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। ডাচ তার হাতে থাকা সেই মশালটি অন্য কোথাও ছুঁড়ে মারে। ক্রিয়েচারটি জ্বলন্ত মশালটিকে দেখার পর সেটির দিকে ঝাঁপিয়ে পড়ে। মশাল থেকে উৎপন্ন হওয়া ধোঁয়ার কারণে ক্রিয়েচারটিকে ডাচ খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। ডাচ তার তৈরি করা অস্ত্রের সাহায্যে ক্রিয়েচারটির উপর আক্রমণ করে। ডাচের তৈরি করা অস্ত্রের আঘাতে ক্রিয়েচারের শরীরের মধ্যে প্রচুর বিস্ফোরণ ঘটে। আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি যথেষ্ট ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ডাচ দ্বিতীয়বার আক্রমণ করতে গেলে ক্রিয়েচারটি তার লেজার নিক্ষেপ করে, যার কারণে ডাচ পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ার কারণে তার শরীরে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে যায়। ডাচ পানি থেকে বেরিয়ে আসে আর এখন ক্রিয়েচারটি ডাচকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। বিশাল সেই ক্রিয়েচারটি ডাচকে ধরে ফেলে। ক্রিয়েচারটি বুঝতে পারে ডাচ প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ, তাই ক্রিয়েচারটি তাকে লেজার দিয়ে হত্যা করে না। সে ডাচের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে চায়। ক্রিয়েচারটি ডাচকে ছুঁড়ে ফেলে দেয়। আহত হয়ে যাওয়া ডাচ নিজেকে একটি ফাঁদের কাছে নিয়ে যায়। ডাচ ফাঁদের কাছে পৌঁছাবার পর সেই ক্রিয়েচারটিকে তার দিকে এগিয়ে আসতে বলে। ডাচের কথা শোনার পর ক্রিয়েচারটি সেখানে চলে আসে। ক্রিয়েচারটি ডাচকে হত্যা করবে ঠিক তার আগেই ডাচ সেই ফাঁদটি ফেলে দেয়। ভারী ফাঁদটি সোজা ক্রিয়েচারটির মাথায় এসে পড়ে। ফাঁদের আঘাতে ক্রিয়েচারটি একদম আধমরা হয়ে যায়। অদ্ভুত সেই ক্রিয়েচারটি দেখতে অত্যন্ত কুৎসিত। তার সমস্ত শরীর থেকে সবুজ রঙের এক প্রকার রক্ত বেরিয়ে আসতে শুরু করে। ডাচ তাকে সম্পূর্ণরূপে মেরে ফেলার জন্য একটি পাথর উঠিয়ে তাকে হত্যা করতে যায়। তবে সে দেখতে পায় সেই ক্রিয়েচারটি তার দিকে তাকিয়ে আছে ও ধীরে ধীরে হাসতে শুরু করেছে। কুৎসিত দেখতে সেই প্রাণীটির দিকে যখন ডাচ তাকিয়ে থাকে সে লক্ষ্য করে। আমরা দেখতে পাই সেই অদ্ভুত ক্রিয়েচারটি
তার মৃত্যুর আগে হাতের মধ্যে লেগে থাকা অত্যাধুনিক এক ডিভাইসের সাহায্যে সেখানে একটি বোম সেট করে দেয়। বোমটি সেট করে দেওয়ার পর সে জোরে জোরে হাসতে শুরু করে। তার এই ধরনের ডিমনিক হাসি দেখে ডাচ বুঝে যায় যে এখানে খুব শীঘ্রই বড় কোনো বিস্ফোরণ হতে চলেছে। তাই ডাচ সেখান থেকে পালাতে শুরু করে। তবে ডাচের পালিয়ে যাবার আগে সেই বোমাটি বিস্ফোরণ হয়ে যায়। ডাচ কোনো মতো নিজেকে একটি বিশাল বড় গাছের পেছনে লুকিয়ে নেয়, যার কারণে তার প্রাণ কোনো মতো বেঁচে যায়। তবে সেই বিশাল বোমা বিস্ফোরণের কারণে ডাচ প্রচণ্ড আহত হয়ে পড়েছে। পরের দিন সেই বিস্ফোরিত এলাকায় রেস্কিউ টিম চলে আসে। অদ্ভুত দেখতে সেই ক্রিয়েচারটি এত ভয়ানক বিস্ফোরণ ঘটিয়েছিল যে সমস্ত জঙ্গল ধোঁয়ার মধ্যে ঢেকে গিয়েছিল। রেস্কিউ টিম অনেক খোঁজাখুঁজি করার পর আহত অবস্থায় থাকা ডাচ ও সেই সন্ত্রাসী মেয়েটির সন্ধান পায়। আমরা দেখতে পাই এ যাত্রায় শুধুমাত্র ডাচ ও সেই মেয়েটি বেঁচে থাকে। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় নম্বরে যেই সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি 2010 সালে মুক্তি পাওয়া সিনেমা প্রেডিটেটরস। সিনেমার শুরুতে আমরা আকাশ থেকে পড়তে থাকা জ্ঞান হারানো এক ব্যক্তিকে দেখতে পাই। তবে মাটিতে পড়ার আগেই সে তার জ্ঞান ফিরে পায় ও নিজেকে মৃত্যুর মুখ হতে বাঁচায়। তার পতিত হবার কিছুক্ষণের মধ্যেই সেখানে ঠিক একইভাবে আরেকজনের আগমন ঘটে। আমরা দেখতে পাই সে কিছুটা আক্রমণাত্মক স্বভাবের। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে আরেকজনের আগমন ঘটে। সেই ব্যক্তি নিজেকে বাঁচাতে অক্ষম ছিল, যার কারণে সে উপর থেকে পড়ে মৃত্যুবরণ করে। আমরা জানতে পারি প্রথমে পড়া সেই ব্যক্তির নাম রইস ও আক্রমণাত্মক সেই লোকটির নাম চুচিলো। হঠাৎ তাদের উপর কেউ মেশিন গান দিয়ে গুলি বর্ষণ করতে শুরু করে। রইস কোনো মতো সেই গুলিগুলো হতে বেঁচে মেশিন গান চালকের কাছে পৌঁছে যায়। সে তাকে গান পয়েন্ট করে ও তাকে গুলি বর্ষণ করতে নিষেধ করে। আমরা জানতে পারি এই ব্যক্তির নাম নিকোলাই। রইস তাকে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে পৌঁছেছে। অবিশ্বাস্যভাবে তাদের এখানে আসার গল্প একে অপরের সাথে মিলে যায়। রইস দেখতে পায় তাদের উপরে একজন মহিলা স্নাইপার রাইফেল তাক করে রয়েছে। আমরা জানতে পারি এই মহিলাটির নাম ইজাবেল। সে একজন প্রফেশনাল শুটার। তার এখানে পৌঁছানোর গল্পটাও ঠিক এদের মতোই। ইজাবেল তাদেরকে বলে সে উপর হতে আরো কিছু লোকেদের এখানে পড়তে দেখেছে, তাই তারা সকলেই তাদেরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এখানে আমরা হানজো নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে তাদেরকে অনুসরণ করছে। কিছু দূরে যাবার পর তারা দুজন লোককে দেখতে পায় যারা একে অপরের সাথে লড়াই করছে। তাদেরকে দেখে তারা লড়াই বন্ধ করে। এদের দুইজনের একজনের নাম মোম্বাসা, অন্য আরেকজনের নাম স্ট্যান। তারাও রইসের গ্রুপে যোগদান করে। এরপরে কিছু দূরে যাবার পর তারা একজন লোককে উল্টোভাবে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। আমরা দেখতে পাই রুইস গুলিবর্ষণ করে, যার কারণে তার বাঁধন ছেড়ে যায় ও সে নিচে পতিত হয়। জানা যায় তার নাম এডউইন ও সে পেশাগত দিক থেকে একজন ডাক্তার। তার পরিচয় নেবার পর তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূরে যাবার পর তারা দেখতে পায় হানজো নামক সেই ব্যক্তি অদ্ভুত বিষয়বস্তুর দিকে তাকিয়ে রয়েছে। রোহিত সেখানে উপস্থিত সকলকে বলে যদি তারা এই জঙ্গল থেকে বের হতে চায় সেই রাস্তা বের করার জন্য তাদেরকে জঙ্গলের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছাতে হবে। এরপর তারা সকলেই সেই উঁচু স্থান খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূরে যাবার পর তারা একটি উঁচু স্থানে এসে পৌঁছায়। সেখানে আসার পর তারা বুঝতে পারে তারা সকলেই অনেক বড় বিপদের খপ্পরে পড়েছে, আর যে তাদেরকে এখানে পাঠিয়েছে সে তাদের থেকেও বড় শিকারী। কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেবার পর তারা পুনরায় জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তারা সেখানে একটি খাঁচা দেখতে পায় যেটি চারপাশ থেকে কাপড় দিয়ে ঢাকা ছিল। তারা খাঁচা হতে কাপড় সরিয়ে ফেলে, তবে তারা তেমন কিছু দেখতে পায় না। তাদের মধ্যে একজন লক্ষ্য করে সেখানে সেরকম আরো কিছু খাঁচা রয়েছে। মনে হচ্ছে খাঁচাগুলোকে কেউ আকাশ হতে ফেলেছে। তবে এই কাজগুলো কে করছে তারা এটি জানার জন্য সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূরে যাবার পর তাদেরকে কাঁটাযুক্ত ফাঁদের সম্মুখীন হতে হয়। তারা নিজেদেরকে কোনো মতো সেই কাঁটাযুক্ত ফাঁদ হতে বাঁচায়। ইজাবেল তার স্নাইপার রাইফেলের সাহায্যে দূরে থাকা কোনো এক লোককে দেখতে পায়। তারা ভাবতে শুরু করে এই সেই লোক যারা তাদেরকে এই ফাঁদে ফেলেছে। তবে তারা যখন কাছে গিয়ে দেখে তারা সেই লোককে মৃত অবস্থায় পায়। তারা জানতে পারে এই লোকটি সপ্তাহখানিক আগে মারা গিয়েছে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তারা জঙ্গলের এক উঁচু স্থানে এসে পৌঁছায়। তবে তারা সকলেই সেখানে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখে আকাশের মধ্যে কিছু গ্রহ নক্ষত্র ভাসছে। তারা এমন দৃশ্য এর আগে কখনোই দেখেনি। তারা সকলেই বুঝতে পারে যে তারা এখন আর পৃথিবীর ভেতরে নেই। তারা সকলেই অন্য কোনো গ্রহে অবস্থান করছে। তারা পুনরায় জঙ্গলের ভেতরে প্রবেশ করে। তবে এবার তাদের উপর হিংস্র কিছু প্রাণী আক্রমণ করে। তারা সেই প্রাণীগুলোর উপর গুলিবর্ষণ শুরু করে। তারা কোনো মতো সেই প্রাণীগুলো হতে নিজেদেরকে রক্ষা করে। রইস বুঝে যায় যে তাদেরকে কেউ শিকার করতে চাচ্ছে, আর সেই এই প্রাণীগুলোকে তাদের কাছে পাঠিয়েছে। তারা লক্ষ্য করে যে তাদের একজন সঙ্গী হারিয়ে গিয়েছে। কিছু দূরে তারা চুচিলোর আওয়াজ শুনতে পায়।
তারা গিয়ে দেখতে পায় চুচিলো আহত অবস্থায় পড়ে রয়েছে। ইজাবেল তার সাহায্য করতে চায়, তবে রইস তাকে নিষেধ করে। রইস বলে যে এটি কোনো ফাঁদ হতে পারে, তাই রইস একটি পাথর উঠিয়ে সেখানে নিক্ষেপ করে। পাথরটি সেখানে পড়া মাত্রই সেই জায়গাটি তরিতাহত হয়ে ওঠে। তারা নিশ্চিত হয় যে এটি সেই শিকারীর বানানো ফাঁদ। রইস বলে তাদেরকে চুচিলোকে ছাড়াই এখান থেকে এগিয়ে যেতে হবে। তবে ইজাবেল ছটপট করতে থাকা চুচিলোর কষ্ট সহ্য করতে পারে না, যার কারণে সে তাকে গুলি করে তার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তবে আমরা দেখতে পাই এক অদ্ভুত প্রাণী তাদের উপর নজর রাখছে। রইস তাদের সকলকে বলে যদি তারা পালিয়ে যাবার চেষ্টা করে তাহলে তারা নির্ঘাত মারা যাবে, তাই সবার প্রথমে তাদেরকে সেই প্রাণীটিকে হত্যা করতে হবে। কিছু দূরে গিয়ে তারা বুঝতে পায় এই প্ল্যানেটের মধ্যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের ভয়ানকভাবে শিকার করা হয়। তারা সেখানে জানতে পারে শিকার হওয়া ব্যক্তিকে শিকারীরা উল্টো করে ঝুলিয়ে রাখে। তারা সেখানে প্রেডিটরকে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। তারা তাকে চেক করতে গেলে সেটি হঠাৎ জেগে ওঠে। তারা সেখান থেকে পালাবার চেষ্টা করে, তবে অন্য আরেকটি প্রেডিটর পেছন দিক থেকে এসে তাদের এক সদস্যকে মেরে ফেলে। রইস সেই অদৃশ্য প্রাণীটির ওপর গুলিবর্ষণ করতে শুরু করে আর সেখানে উপস্থিত সকলকেই পালিয়ে যেতে বলে। আমরা দেখতে পাই তারা পালাতে পালাতে ঝর্ণা হতে নদীতে পড়ে যায়। তবে একটি উড়ন্ত ড্রোন তাদের লোকেশন ডিটেক্ট করে সেই অদৃশ্য প্রাণীর কাছে চলে আসে। এখানে আমরা সেই অদৃশ্য প্রাণীগুলোকে দেখতে পাই, যেগুলোর সংখ্যায় একের অধিক। অপরদিকে রইস ও তার দলের লোকেরা নিরাপদ স্থানে পৌঁছায়। রইস ও তার টিমের লোকেরা অদৃশ্য সেই প্রাণীগুলোকে মারার পরিকল্পনা করে। তারা তাদের টিমের এক লোককে ফাঁদ হিসেবে পাঠায়, যার পিছনে প্রেডিটর দৌড়াতে শুরু করে। এরই সুযোগ নিয়ে তারা স্নাইপার রাইফেলের সাহায্যে প্রাণীটির উপর গুলি চালায়। সেই প্রাণীটি মারা যায়। কাছে এসে তারা জানতে পারে যে প্রাণীটিকে তারা হত্যা করেছে এটি কোনো প্রেডিটর নয়। তবে এখানে ইজাবেল জানতে পারে সে যে গুলিটি চালিয়েছিল সেটি তো আসলে গাছে লেগেছে, তাহলে সেই প্রাণীটিকে হত্যাকে করলো। ঠিক সেই মুহূর্তে রইসের পেছন থেকে একজন বন্দুক তাক করে বেরিয়ে আসে। সে দেখতে কিছুটা অদৃশ্য প্রাণীগুলোর মতো, তবে যখন সে তার মুখোশ খুলে ফেলে আমরা দেখতে পাই সে তাদের মতোই একজন মানুষ। আমরা এটিও জানতে পারি যে সে একটি অদৃশ্য প্রাণীকে হত্যা করতে সফল হয়েছে। এই লোকটির নাম নোল্যান্ড তাদেরকে তার পিছু করতে বলে, কারণ সে সেই অদৃশ্য প্রাণীদের সম্পর্কে যথেষ্ট জানে। সে তাদেরকে একটি পুরাতন জাহাজের ভেতরে নিয়ে আসে। জানা যায় সেও একজন সৈনিক ছিল, তবে দীর্ঘদিন ধরে সে এখানে বন্দী অবস্থায় রয়েছে। রইস ও তার সাথীরা জানতে পারে অদৃশ্য সেই প্রাণীগুলোর এক বিশাল শিপ রয়েছে। সে শিপটি ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তার সাথে সেখানে অত্যাচারিত হওয়া দুর্বল কিছু অদৃশ্য প্রাণীদের সাথে কথা বলতে চায়। তারা তাদেরকে সেখান থেকে মুক্ত করবে ও তার বিনিময়ে পৃথিবীতে যাবার রাস্তা কোথায় রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিষাক্ত গ্যাস ভর্তি হতে শুরু করে। জানা যায় এই কাজটি নোল্যান্ড করেছে। সে তাদেরকে অসচেতন করার পর তাদের খাদ্য লুট করার চেষ্টায় রয়েছে। তবে রইস তার অস্ত্রের সাহায্যে গুলি নিক্ষেপ করে, যার আওয়াজ শুনতে পেয়ে অদৃশ্য প্রাণী সেখানে চলে আসে আর নোল্যান্ডকে রেজারের সাহায্যে মেরে ফেলে। এরই সুযোগে সেখানে উপস্থিত বাকি সদস্যরা পালাতে শুরু করে। তবে আমরা দেখতে পাই অদৃশ্য প্রাণীটি ডাক্তারকে ধরে ফেলে। নিকোলাই তাকে বাঁচাবার জন্য সেখানে চলে আসে। সুযোগ পেয়ে ডাক্তার পালিয়ে যায়। নিকোলাই নিজের জীবন উৎসর্গ করে সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়। সময় মতো তারা সকলেই সেই জাহাজ হতে বেরিয়ে পড়ে ও বোমা বিস্ফোরণ হতে বেঁচে যায়। পালাতে তাদের সন্ধান আরও একটি প্রেডিটর পেয়ে যায়। হ্যানজো নামক টিমের এক সদস্য তাকে থামাবার চেষ্টা করে। আমরা দেখতে পাই হ্যানজো নামক সেই ব্যক্তি প্রেডিটরের সাথে অনেক ভয়ানক যুদ্ধ শুরু করে। যুদ্ধে তার মৃত্যু ঘটলেও সেও প্রেডিটরকে মারতে সক্ষম হয়। অপরদিকে পালাতে রইসের টিমের একজনের পা একটি ফাঁদের মধ্যে আটকা পড়ে, যার কারণে তার সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে যায়। রইস তাকে ছেড়ে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ইজাবেল তাকে ছেড়ে যেতে চায় না, যার কারণে আমরা দেখতে পাই রইস একাই সেখান থেকে চলে যায়। রইস সেখানে এসে পৌঁছায় যেখানে আহত প্রেডিটরকে বেঁধে রাখা হয়েছে। রইস তাকে মুক্ত করতে চায়, তবে তার পরিবর্তে আহত অবস্থায় থাকা প্রেডিটরকে রইসকে এটা বলতে হবে যে সে কিভাবে পৃথিবীতে পুনরায় যেতে পারবে। চুক্তিতে প্রাণীটি রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই রইস তাকে তার বাঁধন হতে মুক্ত করে দেয়। আমরা দেখতে পাই আজাদ হবার পর প্রেডিটর তার কথা অনুযায়ী একটি ইউএফওকে পৃথিবীর উদ্দেশ্যে যাবার জন্য রেডি করে। অপরদিকে অন্য আরেকটি প্রেডিটর রইসের আহত অবস্থায় পড়ে থাকা সেই দুজন বন্ধুকে সেই জায়গায় ধরে নিয়ে আসে, আর এই জায়গায় দুজন প্রেডিটরের যুদ্ধ শুরু হয়ে যায়, যার সুযোগ নিয়ে রইস ইউএফওর দিকে ছুটে যেতে শুরু করে। আমরা দেখতে পাই বেঁধে রাখা সেই প্রেডিটর লড়াইয়ে হেরে যায়। এরপর সেই প্রেডিটর রইসের অবস্থান করা ইউএফওটিকেও ধ্বংস করে দেয়। এরপরে দৃশ্যে আমরা ইজাবেল ও এডউইনকে দেখতে পাই, যারা একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আমরা দেখতে পাই এডউইন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তবে এখানে আমরা দেখতে পাই এডউইন একটি বিষাক্ত চাকুর সাহায্যে
ইজাবেলকে আঘাত করে, যার কারণে ইজাবেলের শরীর প্যারালাইজড হয়ে যায়। আমরা এটাও জানতে পারি যে এডউইন একজন পেশাদার হত্যাকারী, যে কিনা এখন প্রেডিডেটরদের সাহায্য করতে চায়। তবে অবিশ্বাস্যভাবে সেখানে রইস চলে আসে। আমরা জানতে পারি সে মারা যায়নি, সে তাদের দুজনকেই গর্ত থেকে বের করে নিয়ে আসে। প্যারালাইজড হয়ে যাবার কারণে ইজাবেল কোনো কিছুই বলতে পারে না। এর সুযোগ নিয়ে এডউইন পেছন থেকে রইসকে হত্যা করার চেষ্টা করে, তবে সে এই কাজে বিফল হয় ও রইস তাকে মেরে ফেলে। এরপর সে প্রেডিডেটরকে মারার জন্য ফাঁদ তৈরি করতে শুরু করে। রইস এডউইনের শরীরের মধ্যে কতগুলো গ্রেনেড বেঁধে চলে যায়। প্রেডিডেটর যখন সেখানে চলে আসে তখন বোমা বিস্ফোরণ ঘটে, যার কারণে সে যথেষ্ট আহত হয়ে পড়ে। রইস সমস্ত শরীরে কাদা মেখে তাকে মারতে শুরু করে। কাদা মাখার কারণে প্রেডিডেটর তাকে দেখতে পায় না, তবে সে রইসের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছে, যেই আওয়াজকে অনুসরণ করে সে তার উপর আক্রমণ করে। সে রইসকে মারতে মারতে আত্মরা করে ফেলে। প্রেডিডেটর তাকে মেরে ফেলবে ঠিক সেই মুহূর্তে ইজাবেল তার স্নাইপার রাইফেলের সাহায্যে প্রেডিডেটরের ওপরে গুলি চালায়। এরই সুযোগ নিয়ে রইস একটি ধারালো অস্ত্রের সাহায্যে প্রেডিডেটরটিকে মেরে ফেলে। ভয়ানক রাত পেরিয়ে একটি সুন্দর দিনের শুরু হয়। আমরা দুজন বেঁচে যাওয়া সার্ভাইভার্সদেরকে দেখতে পাই, তবে তারা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ হতে আবার প্রাসট দিয়ে কিছু লোক এই জঙ্গলের বুকে নামছে। তারা দুজন বুঝে যায় মৃত্যুর খেলা পুনরায় শুরু হয়ে গিয়েছে, তাই তারাও এখান থেকে দ্রুত বের হবার রাস্তা খুঁজতে শুরু করে। আর সিনেমাটি এই দৃশ্য দেখানোর মধ্য দিয়েই শেষ হয়ে যায়। সর্বশেষ যে সিনেমাটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, 2022 সালে মুক্তি পাওয়া অ্যাকশন সায়েন্স ফিকশন সিনেমা প্রে। সিনেমার শুরুতে আমরা নারু নামক এক যুবতী মেয়েকে দেখতে পাই, যে জঙ্গলের এক পাহাড়ে তার পরিবার ও গোষ্ঠীর সাথে বসবাস করত। সে তার পোষা কুকুরের সাথে একদিন শিকার করতে বের হয়, কারণ তাকে অনেক বড় শিকারী হতে হবে। আমরা দেখতে পাই সে একটি হরিণের শিকার করার চেষ্টা করে, তবে এক অদ্ভুত শব্দের কারণে সেই হরিণটি সেখান থেকে পালিয়ে যায়। তারা সেই হরিণটির পিছু ঘোরার চেষ্টা করে, তবে নারুর পোষা কুকুরের পা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। কুকুরটির পা হতে রক্ত বের হতে শুরু করে। নারু তার ঔষধি জখম হওয়া পায়ের মধ্যে লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে নারু এক বিকট আওয়াজ শুনতে পায়। নারু দেখতে পায় আকাশ ভেদ করে এক অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে। নারু তার ভাইয়ের কাছে চলে আসে। তার ভাই একজন দক্ষ শিকারী। সে তার ভাইকে বলে সে আজ আকাশের মধ্যে এক বিশাল বড় পাখি দেখতে পেয়েছে। নারু তার ভাইকে বলে যে এটাই তার সবচেয়ে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। সে আকাশ থেকে ভেদ করে আসা সেই বিশাল পাখিটিকে শিকার করবে ও তার গোষ্ঠীর মধ্যে সম্মান প্রতিষ্ঠিত করবে। তবে তার ভাই তাকে উপদেশ দেয় যে এমন কিছু শিকার করো যেটি তোমাকে শিকার করার জন্য দৌড়ে আসছে, তাহলেই তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে। এরপর নারু তার বাসায় পৌঁছায়। আমরা জানতে পারি নারুর মা একজন বিশাল বড় বৈদ্য। নারুর মা চাইতেন না যে নারু শিকার করুক, কারণ তিনি জানতেন যে নারু শিকার ছাড়াও আরো অনেক কাজেই দক্ষতা সম্পন্ন। তার মা তাকে এক ঔষধি ফুল পাহাড় হতে নিয়ে আসতে বলে। নারু তার মায়ের কথা মতো ঔষধি ফুল সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে ফেরার পথে দেখতে পায় তার ভাইয়ের বন্ধুরা তাদের এক বন্ধুকে খোঁজার জন্য ছোটাছুটি করছে। নারু তাদেরকে সাহায্য করার জন্য তাদের দলে যুক্ত হতে চায়। তারা প্রথমে অস্বীকার করলেও তার ভাই তাদেরকে বলে যে নারু খুব ভালো ঔষধি বানাতে পারে। যদি তাদের বন্ধুকে আহত অবস্থায় পাওয়া যায় তবে নারুর প্রয়োজন পড়তে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি উই পোকাকে একটি ইঁদুর খেয়ে ফেলে। সেই ইঁদুরকে একটি সাপ খেয়ে ফেলে, আর সাপকে ধরে এক অদৃশ্য অদ্ভুত প্রাণী চিড়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই নারু ও তার ভাইয়ের সাথীরা তাদের হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পায়। তাকে তারা অত্যন্ত রক্তাক্ত অবস্থায় পায়, তাই নারু তার ঔষধির সাহায্যে তার রক্ত পড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। এরপর তারা আহত বন্ধুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে নারুর ভাই তাকে বলে তাকে সেই প্রাণী শিকার করতে হবে যে তার বন্ধুর এমন অবস্থা করেছে। নারু তার ভাইয়ের সাথে যেতে চায়, তবে তার ভাই তাকে যেতে নিষেধ করে, কারণ এ কাজে প্রচুর বিপদ রয়েছে। তারা জানে না যে কত হিংস্র প্রাণী তাদের বন্ধুর এমন অবস্থা করেছে। নারু রাস্তায় যাবার পথে অদৃশ্য সেই প্রাণী কর্তৃক চিড়ে ফেলা সাপের শরীর দেখতে পায়। সে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়। নারু বুঝে যায় যে তার ভাই অবশ্যই কোনো বড় বিপদে পড়তে চলেছে। সে তার ভাইকে এই ব্যাপারে সজাগ করার জন্য ছুটে যায়। নারু কিছু দূর যাবার পর তার ভাইয়ের সন্ধান পায়। সে তার ভাইকে বড় পায়ের ছাপের ব্যাপারে বিস্তারিত জানায়। নারুর ভাই তাকে বলে তারা এক হিংস্র সিংহের সন্ধান পেয়েছে। তারা এখন সেই হিংস্র সিংহের শিকার করবে, তবে তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আমরা দেখতে পাই নারুর ভাই সিংহের সন্ধানে তার গুহায় প্রবেশ করে ও নারুর ভাইয়ের দুইজন বন্ধু একটি গাছের উপর ফাঁদ পেতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে
তাদের দুজনের উপর সিংহ এসে আক্রমণ করে। সেখানে নারুও চলে আসে ও সেই সিংহের সাথে লড়াই করতে শুরু করে। নারু তার হাতে উপস্থিত একটি ধারালো অস্ত্রের সাহায্যে সিংহকে আহত করে ফেলে। নারু এক পর্যায়ে গাছ থেকে পড়ে যায় ও তার জ্ঞান হারিয়ে ফেলে। নারু জ্ঞান ফিরে পেলে নিজেকে তার বাসার মধ্যে পায়। আমরা দেখতে পাই নারুর ভাই সিংহের শিকার করে বাসায় ফিরে আসে। তার এই বীরত্ব দেখে সেখানে উপস্থিত সকলেই তাকে সম্মান করতে শুরু করে। তবে নারু ভালোভাবে জানতো যে এটি কোনো সিংহের কাজ হতে পারে না। সে যেই প্রাণীর পায়ের ছাপ দেখেছে সেটি কোনো সিংহের পায়ের ছাপ নয়। সে এই ব্যাপারে তার ভাইকে বিস্তারিত জানায়। তবে তার ভাই তার কথার তেমন কোনো গুরুত্ব দেয় না। তাই পরের দিন সকালে নারু নিজেই সেই অদ্ভুত প্রাণীটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। নারু একটি গাছের ডালে এক অদ্ভুত রঙের রক্তের সন্ধান পায়। আমরা দেখতে পাই সেই অদৃশ্য প্রাণীটি একটি হিংস্র প্রাণীর শিকার করে। তারপর সেই হিংস্র প্রাণীটির মস্তিষ্কে অ্যাসিড দিয়ে তার সমস্ত মাংসপেশি গলিয়ে দেয়। তারপর সেই খুলিটি পুরস্কার হিসেবে নিজের কাছে রেখে দেয়। আমরা দেখতে পাই নারু তার কুকুরের সাথে একটি নদীর কিনারায় পৌঁছায়, যেখানে সে একটি হিংস্র ভাল্লুককে দেখতে পায়। সে ভাল্লুকটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করার চেষ্টা করে। তবে তীরের ধনুক জোরে টানার কারণে তীরের দড়ি ছিঁড়ে যায়। জোরে ছিঁড়ার শব্দ ভাল্লুকটি শুনতে পায়। আর এখন সেই হিংস্র ভাল্লুকটি নারুর পিছু নিতে শুরু করে। নারু নিজের প্রাণ বাঁচানোর জন্য এক লাঠি সাজানো খালের মধ্যে আশ্রয় নেয়। হিংস্র ভাল্লুকটি নারুকে খেয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ভাল্লুকটি সেখান থেকে সরে যায়। আমরা দেখতে পাই সেখানে সেই অদৃশ্য হত্যাকারী প্রাণীটি চলে এসেছে। তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ভাল্লুকটি কামড় দিয়ে সেই অদৃশ্য প্রাণীর রক্ত বের করে দেয়। তবে আমরা দেখতে পাই ভাল্লুকটিকে একটি মাত্র থাবার সাহায্যে সেই অদৃশ্য প্রাণীটি মেরে ফেলে। ভাল্লুকের রক্তে সেই অদৃশ্য প্রাণীটি এখন দৃশ্যমান হতে শুরু করেছে। নারু এতটা বিভৎস প্রাণীকে দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে যায়। নারু তার প্রাণ কোনো মতো বাঁচিয়ে তার ভাইয়ের বন্ধুদের কাছে আসে। নারু তাদেরকে সেই বিভৎস প্রাণীর সম্পর্কে বলে। তবে সেখানে উপস্থিত কেউই তার কথা বিশ্বাস করে না। নারুর কথায় অবিশ্বাস করায় নারু প্রচন্ড রেগে যায়। নারু সেখান থেকে রাগ করে চলে যেতে চায়। তবে তারা নারুর সাথে লড়াই করতে শুরু করে। নারুকে তারা যথেষ্ট মারে ও তাকে বেঁধে ফেলে, যাতে করে সে দ্বিতীয়বার জঙ্গলে হারিয়ে না যায়। তারা নারুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিভৎস সেই প্রাণীটি সেখানে চলে আসে। প্রথমবারের মতো আমরা সেই প্রাণীটিকে দেখতে পাই, যেটি দেখতে অত্যন্ত কুৎসিত ও তার মাথায় একটি মাস্ক পরানো ছিল। সে সেখানে উপস্থিত সকলকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। তবে নারু তার বাঁধন খুলে সুযোগ বুঝে সেখান থেকে কোনো মতো পালিয়ে যায়। তবে সেই প্রাণীটি পালিয়ে যাওয়া নারুকে দেখে ফেলে ও সে তার পিছু নিতে শুরু করে। বড় বড় ঘাসের মাঝখান দিয়ে দৌড়াতে থাকা নারুর তার এক বন্ধুর সাথে দেখা হয়। তার সেই বন্ধু তীর দিয়ে অদৃশ্য সেই প্রাণীটিকে মারার চেষ্টা করে। তবে নারু দেখতে পায় সেই অদৃশ্য প্রাণীটি তার লেজার রশ্মির সাহায্যে তার সেই বন্ধুকে মারার জন্য নিশানা করছে। তারা কোনো মতো বেঁচে পালাতে শুরু করে। তবে নারুর বন্ধুকে অদৃশ্য প্রাণীটি মেরে ফেলে। নারু তার প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে তার পা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। এখানে আমরা দেখতে পাই অদৃশ্য প্রাণীটি নারুকে আহত অবস্থায় দেখে তাকে হত্যা করে না। সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সেখানে কিছু শিকারীর দল আসে, যারা নারুকে ধরে ফেলে। নারুকে তারা তাদের আস্থানায় নিয়ে আসে, যেখানে তাকে অদৃশ্য সেই হত্যাকারী প্রাণীটির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে নারু উত্তরে বলে সে সেই প্রাণীর সম্পর্কে কোনো কিছু জানে না। নারুর এই কথা শোনার পর সেখানে উপস্থিত শিকারী সর্দার নারুর ভাইকে তার সামনে নিয়ে আসে। আমরা দেখতে পাই তার ভাই আহত অবস্থায় রয়েছে। নারুর ভাইকে তারা তার সামনে মারতে শুরু করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নারু ও তার ভাইকে শিকারীর দল একটি জায়গায় বেঁধে রেখেছে। আর যখন সেই অদৃশ্য প্রাণীটি তাদেরকে মারতে আসবে, শিকারীর দল তার উপর গুলি বর্ষণ করে তার হত্যা করবে। অদৃশ্য প্রাণীটি সেখানে চলে আসে। তবে এবার সে সম্পূর্ণরূপে দৃশ্যমান ছিল। নারু তার ভাইকে বলে কুৎসিত এই প্রাণীটি নিরস্ত্র প্রাণীদেরকে হত্যা করে না, এটি শুধু তাদেরই শিকার করে যাদের হাতে অস্ত্র রয়েছে। প্রাণীটির পা একটি ধারালো ফাঁদের মধ্যে আটকে যায়। তবে সেই প্রাণীটি অত্যন্ত দক্ষতা সম্পন্ন। সে নিজেকে ফাঁদ হতে বের করে আনে আর সেখানকার অস্ত্র হাতে থাকা শিকারীদের এক এক করে মারতে শুরু করে। সেই অদ্ভুত প্রাণীটি সেখানে উপস্থিত সকলকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। নারু একটি ধারালো ফাঁদের সাহায্যে নিজের হাতের বাঁধন খুলে ফেলে। সে তার ভাইকেও মুক্ত করে দেয়। তার ভাই ঘোড়া নিয়ে সেখান থেকে পালাবার পরিকল্পনা করে। তবে নারু পালাবার আগে তার পোষা কুকুরকে শিকারীদের কাছ থেকে নিয়ে আসতে যায়। আমরা দেখতে পাই অদ্ভুত সেই প্রাণীটি একটি ডিভাইস সেট করে সেখান থেকে পালিয়ে যায়। শিকারীরা যখন সেই ডিভাইসটিকে দেখতে আসে, সেখান থেকে চাকতির ন্যায় কিছু বের হয় ও বিস্ফোরিত হয়, যেই বিস্ফোরণের কারণে সেখানে উপস্থিত সকল শিকারী মারা যায়। এদিকে নারু শিকারীদের আস্থানায় পৌঁছায় ও তাদের সাথে লড়াই করতে শুরু করে। নারু তার পোষা কুকুরকে মুক্ত করে দেয় ও তার ভাইয়ের কাছে যেতে বলে। আমরা দেখতে পাই শিকারীদের এক সদস্য বেঁচে গিয়েছে। তবে সেই প্রাণীটি তার একটি পা কেটে ফেলেছে। সে নারুকে তার হাতে থাকা বন্দুকটি দেওয়ার ওয়াদা করে। তবে নারুকে তার চিকিৎসা করতে হবে। নারু তার বানানো ঔষধি দিয়ে আহত শিকারীর চিকিৎসা করতে শুরু করে। নারু তাকে এমন ঔষধি দেয় যার কারণে সেই লোকের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। তবে সেখানে সেই হত্যাকারী প্রাণীটি চলে আসে। তবে সে সেই আহত হওয়া শিকারীকে দেখতে পায় না।
কারণ তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে। কোনো কারণে শিকারীর গায়ের মধ্যে সেই অদ্ভুত প্রাণীর পা চাপা পড়ে, যার কারণে সে চিৎকার করে ওঠে, আর এটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাই নারুর ভাই সেখানে চলে আসে ও সেই অদ্ভুত প্রাণীর মাথার মধ্যে সজোরে আঘাত করে। আঘাত করার কারণে তার মুখোশ পড়ে যায়। তার সেই মুখোশ থেকে নির্গত হওয়া লেজার একটি গাছের মধ্যে পড়ে। অদ্ভুত সেই প্রাণীটি নারুর ভাইয়ের দিকে অস্ত্র নিক্ষেপ করে, তবে তার নিক্ষেপ করা সমস্ত অস্ত্র লেজার রশ্মি পতিত হওয়া গাছের মধ্যে গিয়ে লাগে। এটি দেখতে পেয়ে নারু খুব সহজেই বুঝে যায় যে অদ্ভুত প্রাণীর এই অস্ত্রটি কিভাবে কাজ করে। নারু সেই অস্ত্রটি ছিনিয়ে নেবার চেষ্টা করে। নারু তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে অদ্ভুত সেই প্রাণীটিকে মারার চেষ্টা করে, তবে আমরা দেখতে পাই তার হাতে থাকা সেই অস্ত্রটি কাজ করছে না। এরই মাঝে সেই প্রাণীটি আবার অদৃশ্য হয়ে যায় ও নারুর ভাইকে খুব নির্দয়ভাবে মেরে ফেলে। নারু কোনো মতো তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নারু নদীর কিনারায় আরেকজন শিকারী সদস্যকে দেখতে পায়। সে সেই শিকারী সদস্যের পা কেটে ফেলে ও নিজে সেই ঔষধ খেয়ে ফেলে, যার কারণে তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। হত্যাকারী সেই প্রাণীটি সেখানে চলে আসে। সে আহত অবস্থায় থাকা শিকারীকে প্রাণে মেরে ফেলে। আমরা দেখতে পাই নারুর পেছন থেকে হত্যাকারী সেই প্রাণীটির মাথা বরাবর তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে গুলি বর্ষণ করে, যার কারণে প্রাণীটি মাথার মধ্যে প্রচন্ড আঘাত পায় ও তার মুখোশটিও খুলে পড়ে যায়। নারু সেই মুখোশটি নিয়ে পালিয়ে যায় ও তার সাহায্যে একটি ফাঁদ তৈরি করে। প্রাণীটি সেখানে চলে আসে। নারু তার উপর থেকে কুড়াল দিয়ে আঘাত করে। সেই প্রাণীটি নারুকে দূরে ছুঁড়ে মারে, তবে সে সহজে হাল ছাড়ে না। সে একের পর এক আক্রমণ করতে শুরু করে। নারুর আঘাতে সেই হত্যাকারী প্রাণীর শরীর চারপাশ থেকে ক্ষতবিক্ষত হতে শুরু করে, কিন্তু সেই প্রাণীটি প্রচন্ড শক্তিশালী। এত ছোট ছোট আঘাতে তার তেমন কোনো ক্ষতি হয় না। লড়াইয়ের এক পর্যায়ে নারু চালাকি করে সেই প্রাণীটিকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে সে প্রাণীর মুখোশের সাহায্যে ফাঁদ তৈরি করেছিল। প্রাণীটি যখন নারুকে উদ্দেশ্য করে তার ধারালো অস্ত্র নিক্ষেপ করে, সেটি ঘুরে এসে তার মস্তিষ্ক ভেদ করে চলে যায়। কারণ নারু যখন ফাঁদটি বানিয়েছিল সে মুখোশটি এমনভাবে রেখেছিল যাতে তার লেজার সোজা প্রাণীটির মস্তিষ্কে এসে লাগে। প্রাণীটি শেষ পর্যন্ত মারা যায়। নারু শেষ পর্যন্ত তার ভাইয়ের প্রতিশোধ নিতে সফল হয়। আমরা দেখতে পাই সে প্রাণীটির কাটা মস্তিষ্ক নিয়ে তার গোষ্ঠীর কাছে ফিরে যায়। তার বীরত্ব দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। তাকে গোষ্ঠীর নতুন প্রধান হিসেবে নির্বাচন করা হয়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আমার দেখা কিছু সেরা প্রেডিটেটর সিনেমা। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।